এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা, আপকি আদালত, রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে প্রস্তুত করতে চলেছি এমন এক ব্যক্তিকে যিনি নিজের মিউজিক দিয়ে মানুষের মন জয় করেছেন, যিনি একের পর এক সুপারহিট গান দিয়েছেন, কিন্তু এনার জনপ্রিয়তা যতই বেড়েছে ততই ওনার ওপর অভিযোগ উঠেছে আর ততবার ওনার ওপর আঙুল তোলা হয়েছে। শুরু করছি আজকের মামলা আপকি আদালতে। রজত বাবু সামনে দাঁড়িয়ে আছেন। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें, हो गया है ऐसा ये कमाल क्या करें। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें, हो गया है ऐसा ये कमाल क्या करें। दुम तारा दुम तारा दुम तारा दुम तारा दुम तारा दुम तारा दुम्मा, दुम तारा दुम तारा दुम तारा दुम तारा दुम तारा दुम तारा दुम्मा। আমরা অভিযোগ আনবো, প্রশ্ন করা শুরু করব। তার আগে আজকের জাজ উমা শর্মার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। বিচার প্রক্রিয়া শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ আন্নু মালিকের ওপর। আপকি আদালতে মিউজিক ডিরেক্টর অনু মালিকের ওপর অভিযোগ হলো যে ইনি ভীষণ বেশি উচ্চাকাঙ্ক্ষী। আন্নু মালিক সাহেব, জনতাকে এটা বলুন আর আদালতে এটা বলুন যে আপনি কত উচ্চাকাঙ্ক্ষী, ওভার অ্যাম্বিশাস, আর আপনি সেটার জন্য কি কি করেন। কিন্তু তার আগে অন রেকর্ড আমি একটা কথা বলতে চাই। আপনি এমন এক বাবার সন্তান, সর্দার মালিক সাহেব, যার নাম মিউজিকের জগতে খুবই সম্মানের সাথে নেওয়া হয়। আর এই কথাটা হয়তো আপনার মনে আছে, তিনি খুবই আত্মনির্ভর ছিলেন। উনি কখনো কোনোদিন কারোর সামনে হাত পাতেননি বা কারোর কাছে কাজ চাইতে কখনো যাননি। আমার বাবা, আপনি যার প্রশংসা করছেন, ওনার আশীর্বাদে আমি এই শিখর অবধি পৌঁছতে পেরেছি। আমার ছোটবেলাটা গান বাজনার মধ্যেই কেটেছে। বাবার গান শুনতাম আমি। আপনাদের সবার তো সে গান মনে আছে, না হলে বলে দিচ্ছি। सारंगा तेरी याद में, ए गम दिल क्या करूं, ए वहशत दिल क्या करूं, मुझे तुमसे मोहब्बत है मगर मैं कह नहीं सकता, वगैरह वगैरह। আচ্ছা, 7 বছর বয়সে আমি এটা নোটিস করলাম। 7 থেকে 9 যখন হলাম, 9 কি 10 বছর বয়সে আমি দেখতাম আমার এক প্রতিবেশী ছিলেন। সেখানে অনেক লোক আসতেন, প্রচুর পার্টি হতো, ওনার অনেক পরিচিতি ছিল। আমি বাবাকে জিজ্ঞেস করতাম, আমাদের বাড়িতে কেন লোকেরা আসে না, আমাদের সাথে কেন দেখা করে না। আর বাবা বলতেন ওনার একটা খুব পছন্দের কথা ছিল। আমি বলছি আপনাকে যে कि कौन आएगा यहाँ किसके लिए आएगा, ऐसे वीराने में आएगा तो क्या पाएगा। আমি জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও উনি কাজ কেন পেতেন না। বড় বড় নির্মাতা, বড় বড় নির্দেশক ওনাকে কাজ কেন দিতেন না। এটা আমার একটা অদ্ভুত মোটিভেশনের জায়গা তৈরি করে দিয়েছিল। আমার জীবনে যে কিছু একটা করতে হবে, সেটা শুধু আমার জন্য নয়, বাবার জন্য, মায়ের জন্য। আর এই যে অতি বেশি উচ্চাকাঙ্ক্ষার কথা বলছেন, হতেই পারে আমি উচ্চাকাঙ্ক্ষী, আজও আমি খুব উচ্চাকাঙ্ক্ষী। কারণ যখন আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা, যে যে নির্মাতা নির্দেশকদের সাথে আপনি কাজ করতে চাইতেন, যত বড় বড় নাম আছে, তাদের একদিন আমি নিয়ে আসবো, আমি কাজ করব, আমি গান বানাবো, আর তারপরে আমি সেই মানুষগুলোর কাছ থেকে হাততালি কুড়িয়ে আনবো যারা আপনাকে ইগনোর করেছিল। এতে খারাপ কি আছে? ইজ ইট রং? আন্নু সাহেব, এটা কি সত্যি যে আপনি মাত্র 16 বছর বয়সে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতে শুরু করেছিলেন কাজ চাইতে? স্যার, একটা এত গভীর বিষয়কে আপনি এত সহজে বলে দিলেন যখন, তখন আমি অবশ্যই এটুকু বলবো যে 16 বছর বয়স নয়, আমি প্রায় 10 বছর বয়স থেকে লোকেদের পেছনে দৌড়ানো শুরু করে দিয়েছিলাম। আমাকে একটা কাজ দিন, তখন লোকেরা আমাকে বলতো যে তুমি গাইছো এক আর বাজাচ্ছ অন্যরকম। এটা সত্যি যে 16 বছর বয়সে আমি কাজ খোঁজা শুরু করে দিয়েছি। কিন্তু লোকেরা আপনাকে এটা বলতো না, এটা তো পড়াশোনার সময়, কোথায় মিউজিক নিয়ে মিউজিক ডিরেক্টর হওয়ার অবশ্যই। জন্য আর আমি আপনি? পড়াশোনা করতাম, আমি সেই সময়তে স্কুলে পড়াশোনাই করতাম, মন দিয়ে পড়াশোনা করতাম, আর তার সাথে আমি লোকেদের কাছে কাজও চাইতে যেতাম। কেন? কারণ বাবাকে বলেছিলাম যে এটা আমার মনে হয়, আমি এটা অনুভব করতাম যে ওনার মধ্যে যে ঘাটতিটা ছিল, আসলে ওটা ঘাটতি ছিল না, ওটা ওনার আত্মনির্ভরতা ছিল। এমন তো নয় যে আপনি আজ কাজ চাননি বলে যেটা আপনি করেননি সেটা আমি করব। আমি কাজ চাইবো, আমি কাজ চেয়েছি, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষী। আমি কাজকে পুজো করি, কাজ ছাড়া আমি কিচ্ছু জানি না, সঙ্গীত ছাড়া আমি কিছুই জানি না, আর আমি সেটাই করি। আজকেও যদি আপনি আমাকে বলেন একটা সিনেমা শুরু করছি, তাহলে আপনাকে বলবো আমায় কাজ দিন। এটা কি সত্যি যে আপনি প্রডিউসারদের গাড়ির বনেটের উপর তবলা বাজিয়ে গান শোনানো শুরু করে দিতেন? স্যার, এটা তবলা মানে এটা তো খুবই ছোট ব্যাপার। আমি তো একজন প্রডিউসারকে বাথরুমে ধরেছিলাম। উনি গেছিলেন কারোর একটা রেকর্ডিংয়ে, আর আমিও গিয়েছিলাম পেছন। আর আমি শুনেছিলাম উনি খুব বড় সিনেমা করতে চলেছেন। তো এই প্রডিউসারকে ধরা যেত না, উনি সারাক্ষণ কোথাও না কোথাও থাকতেন, কখনো কারো না কারোর সাথে মিটিং করতেই থাকতেন, ব্যস্ত থাকতেন। ফোনে পেলে বলতেন রাতের বেলা কল করো। তাই আমি ভাবলাম এটা বেশ ভালো জায়গা,
উনি ভেতরে গেলেন, আমি ওখানেই শুরু করে দিলাম, আমি গাইতে শুরু করে দিলাম। উনি বললেন হোয়াট ইজ দিস, আই এম সিঙ্গিং। আর যে উনি বাইরে এলেন উনি বললেন আবার গাও, তুমি একটু আগে যেটা গাইছিলে সে গানটা আমি আপনাকে গেয়ে শোনাচ্ছি। सोनी मेरी सोनी सोनी और नहीं कोई होनी सोनी, रब से ज्यादा तेरा नाम लेता हूँ, रब मुझे माफ करे। আচ্ছা, এরপরে এই যে রব মুঝে মাফ করে লাইনটা, मेरा इंसाफ এটা करे। বকশি সাহেব কমপ্লিট করেছিলেন। কিন্তু আমি যে ডেসপারেট ছিলাম যতটা কাজের জন্য, আমার কাছে কাজ ছিল না, বাড়িতে কিছু সমস্যা চলছিল অর্থনৈতিক আর কি। আই ওয়ান্টেড ওয়ার্ক, যেভাবেই হোক আই ওয়ান্টেড ওয়ার্ক অ্যাট এনি কস্ট। আর আমি যে গানটা শোনালাম, আর উনি উমেশ মেহরা সাহেবকে রেসপেক্ট জানাই, হু গেভ মি দ্যাট ফিল্ম, যেটার নাম ছিল সোনি মাহিওয়াল। আর আমার এটা মনে হয় যে যদি আমি নক না করতাম, গানটা না শোনাতাম, তাহলে তো আমি সুযোগই পেতাম না। সো আই থিঙ্ক আই ওয়াজ রাইট। একজন প্রডিউসার আমাকে বলেছিলেন যে আপনি তাকে মর্নিং ওয়াকের সময় জুহু বিচে ধরেছিলেন আর ওখানে এই ফিল্ম সাইন করে স্যার, এই নিয়েছিলেন। যে নির্মাতা যিনি নিজের স্বাস্থ্য চর্চা করে যেতেন, ওনাদের ওখানে মুড ভালো থাকে, সকালবেলা ডাবে জল খান। আমার মুড ভালো আছে, তাহলে 11টা, 11:30, 12টার পর থেকে যখন ওনাদের কাজকর্মগুলো পুরো দমে শুরু হয়, আপনাদের অনেক টেনশন থাকে, ডিস্ট্রিবিউটরের টেনশন থাকে, এক্সিবিটরের টেনশন থাকে, স্টারের ডেট, ফাইন্যান্স নিয়ে টেনশন থাকে। আমি ভাবলাম এই সময়টা বেশ ভালো, কারণ তখন মানুষ খুব ভালো মুডে থাকে, হাওয়া চলে, বিচের ওপর ডাবে জল খাচ্ছে। আমি পৌঁছে গেলাম, আর আমি ওই প্রডিউসারকে ধরে নিলাম, বললাম স্যার একটা গান আছে। জিজ্ঞেস করলেন কোন গান, শোনালাম, ওনার পছন্দ হলো, উনি আমার ফিল্মটাই দিয়ে দিলেন। ফিল্মের নাম হচ্ছে দুধ কা कर्ज। প্রডিউসারের নাম ছিল সেলিম কলকাতাওয়ালা। এন্ড আই থ্যাংক ইউ ফ্রম দ্য বটমেস্ট পিট অফ মাই হার্ট। দ্যাট ইজ দ্য ওয়ে আই অ্যাম। কিন্তু এটা কি সত্যি যে আপনি এতটাই উচ্চাকাঙ্ক্ষী যে যত বড় বড় ব্যানার আছে ওদের পেছনে দৌড়ে বেড়াচ্ছেন আজকাল? ওনাদের কাছে ভালো ভালো অভিনেতা থাকে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়, আর আমি চাই যে আমার গানগুলো ভালো অভিনেতা গাক। এটা তো খারাপ কিছু নয়। যদি আজও আমাকে কাজ চাইতে হয়, তাহলে আমি কাজ চাইতে লজ্জা পাবো না। আমি এত গান বানিয়েছি, ওনারা ভাবেন হয়তো ওনাদের মনে হয় আমি ইনসিকিউর। আর নো, আই থিঙ্ক ইটস আ চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, আর আমার কাজ চাওয়াই কিন্তু উচিত। যাদের ছোট ব্যানার, যারা ছোট প্রডিউসার, তাদের মনে হয় যে আন্নু মালিক আমাদের কাছ থেকেও সে একই টাকা নেন, কিন্তু আমাদের জন্য তেমন গান বানান না যেমন উনি বড় ব্যানারের জন্য চলুন বানান। তাহলে টাকা পয়সার কথা হয়ে যাক। আমার নির্মাতারা আমাকে যে টাকা দেন আমি সেটাই গ্রহণ করি। কখনো ওনাদেরকে এটা বলি না আপনি এতদিন, ওনাদের যা বাজেট থাকে আমি সেটাতেই কাজ করি। গায়ক যেভাবে বলে সেভাবেই কাজ করি। আমি এটা মনে করি যে নির্মাতা যদি খুশি থাকেন তাহলেই আমি খুশি। উনি আমাকে সিনেমা দেন, আমি কোনোদিনও আলাদা করে ভাবিনি যে নাম করা প্রডিউসারকে আর নতুন প্রডিউসারকে। কাজ কাজই হয়, বলা যায় না কখন কার সিনেমা হিট হয়ে যায়, কোন গানটা মানুষের ভালো লেগে যাবে। তো আমি যখন এসেছিলাম, আমার শুরু কোথা থেকে হয়েছিল? আমার শুরু হয়েছিল মোহন সুডি সাহেবের সঙ্গে, দ্য লেট কমেডিয়ান। উনি আমাকে একটা সিনেমা দিয়েছিলেন, বাবা বলেছিলেন সিনেমাটা হান্টারওয়ালি 77। উনি বলেছিলেন যে অনু একটা গান তুমি করো। আমি গানটা করলাম, আর আশাজি গানটা গেয়েছিলেন। অ্যান্ড আই থ্যাংক আশাজি। এই গানটা ছিল ওই যে जुल्म सितम पर इतराने वाले तू भी तो एक दिन मिट जाएगा, तेरा जमाना है मैंने माना, मेरा भी एक दिन आएगा। আমি ওখান থেকে শুরু করেছিলাম, যেখানে আমার প্রথমে 100 টাকা পেয়েছিলাম। ওই 100 টাকার জন্য আমি প্রতিনিয়ত ব্যাংকে যাতায়াত করতাম, কতদিন ওটা ক্যাশ হবে, কারণ চেকটা বাউন্স হতে থাকতো ওই 100 টাকার জন্য। তাই টাকা পয়সার কথা ছেড়ে দিন, কিন্তু করতে 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 আমি এটা স্থির করেছি যে যেই প্রডিউসার আমার কাছে আসুন না কেন, উনি খুবই ভালো প্রডিউসার, তার জন্য সব থেকে ভালো কাজটা করব। আর আমার শুরুর দিকের ফিল্মগুলো আপনি দেখুন, এই যে সোনি মেহওয়াল, জিতে হ্যাঁ শান সে, আওয়ারগি, শুরুর দিকের সিনেমাগুলো, just before फिर तेरी कहानी याद आई and बाजीगर. I worked very hard for every producer and I feel my producer is my god. আপনি আপনার পুরনো সিনেমার কথা বলছেন, একটা লম্বা ফিরিস্তি আমায় দিয়েছেন। আমার কাছে এই সিনেমাগুলো নিয়ে একটা বড় অভিযোগের লিস্ট আমি আছে। জানতাম এটা হবে। এত সোজা থোড়েই কি যে আমি এখানে আসবো আর আপনি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ছেড়ে দেবেন, মিষ্টি খাইয়ে দেবেন। আমি বুঝছি ব্যাপারটা কি, আপনি এতক্ষণ ধরে আমায় প্রস্তুত করছিলেন, তারপর আরামে ধীরে সুস্থে আপনি ভাবলেন যে বাচ্চাকে একটু শান্ত হয়ে বসতে দাও, তারপর চেষ্টা করছি ব্যাটাকে। তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আমরা বলবো যে কিভাবে আপনি মিউজিক চুরি করেছেন আর আপনাকে কপি ক্যাট বলা হয় এই ব্রেকের পর। আপকি আদালতে আজ প্রশ্ন আর অভিযোগের ঘেরাটোপের মধ্যে রয়েছেন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর আন্নু মালিক। আপকি আদালতে মিউজিক ডিরেক্টর অনু মালিকের ওপর অভিযোগ হলো যে ইনি হচ্ছেন একজন কপি ক্যাট। আন্নু মালিক সাহেব একজন খুব বড় প্রডিউসার আমায় বলেছিলেন উনি যদি কোনোদিন মিউজিকের ওপর কোনো সিনেমা বানান, সেখানে উনি আপনাকে হিরো হিসেবে নেবেন আর সিনেমার নাম রাখবেন চোরি নাম্বার 1। এই যে প্রডিউসারের কথা আপনি বলছেন, তার সাথে অবশ্যই একবার দেখা করবেন। এখন এখানে চুরির কথা বলছেনই, তো আমি কারোর নাম নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার মনে হয় যে এটা ঠিক হবে না। কিন্তু আজ আপনি আমাকে বলুন, যদি আমি এখন নাম নিই আমার নিজের গুরু শঙ্কর জয়কিষণ সাহেব, মানে যার জন্য আমি হয়েছি অনু মালিক, উনি একটা গান বানিয়েছিলেন। আমি আপনাকে আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, আমি গাইছি সুপারহিট গানটা, আমি গাইছি, আর ওটার শেষ লাইনটা গাইবো একটু আলাদাভাবে। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी
इश्क नया रंग लाया এরপরে যে লাইনটা আসে ओ प्रिया এই লাইনটা আসে। আর আসল লাইন কোনটা ছিল? मार्गरीटा এটা এলভিস প্রেসলির গান ছিল। এলভিস প্রেসলি এই গানটা গেয়েছিলেন। ইট ডাজন্ট মিন যে উনি চোর ছিলেন। উনি একটা ভালো সুর খুঁজে পেয়েছিলেন আর সেটাকে অ্যাডপ্ট করে অন্তরা বানিয়ে নিয়েছিলেন। जिंदगी के हर एक मोड़ पे मैं উনি গানটাকে নিজের করে ফেলেছিলেন, একটা নতুন গান বানিয়েছিলেন। আর আরেক গুরু আর.ডি. বর্মন সাহেব, হু ওয়াজ দ্য কিং অফ মিউজিক, উনি গান বানিয়েছিলেন चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी कहीं बदल ना जाना सनम আসল গান কোনটা ছিল? দ্য সোর্স ওয়াজ If it's Tuesday, this must be Belgium. Now, my question is, আমার পেছনে মিডিয়া পড়ে থাকে, আমায় কপি কাট বলে, চোর নাম্বার 1 বলে, আমার উপর সিনেমা বানাবে বলে। আমি জিজ্ঞেস করতে চাই, এনারা এত ভালো ভালো গান চুরি করে বা অ্যাডাপ্ট করে নিজেদের গান তৈরি করেছিলেন। আর.ডি. বর্মন ওয়াজ আ জিনিয়াস লিটারালি। আর আর.ডি. বর্মন ডিড দ্যাট, শঙ্কর জয়কিশন ডিড দ্যাট। এবার আনু মালিক যদি কোনো কিছু নিয়ে অ্যাডাপ্ট করে থাকে তাহলে প্রবলেমটা কোথায়? আনু এখন মালিক এই- সাহেব আরো একজন মিউজিক ডিরেক্টর স্যার, এক আছেন। মিনিট, আমি এখন মুডে এসে গেছি, আমি বলতে চাই। হ্যাঁ, yeah. আমাদের শঙ্কর জয়কিশন সাহেব, গুরুজ অফ মিউজিক, চেঞ্জড ইট। আর.ডি. বর্মন টুক আ লিটল লাইন অ্যান্ড পঞ্চমদা মেড ইট হিজ ওন সং। তার মানে এটা নয় যে উনি চোর ছিলেন, ইম্পসিবল, বিকজ হি অ্যাডাপ্টেড আ 7 নোট অ্যান্ড মেড ইট, যেটা জনপ্রিয় সেটা সেরকম একটা গান বানিয়েছিলেন। রিসেন্টলি সেটা এসেছে সিনেমায়। আমি সঙ্গীতকারের নাম নিতে চাই না, কারণ যাই হোক, কিন্তু একজন মানে সাংবাদিক আমার নজরে পড়েছে, যখন একটা রিভিউ লিখেছিলেন ওই গানটার, তখন উনি বলেছিলেন যে দিস সং ইজ আ ভেরি ওয়েল অ্যাডাপ্টেড সং। তার মানে আমি কিছু নিলে সেটা হয়ে যায় চুরি, আর যখন নেবে ওনারা তখন অ্যাডাপ্টেশন। হোয়াই দিস ডিসক্রিমিনেশন? ওয়াই? কারণ ওই গানটা হলো হোয়াট এভার, লেট মি সিং দ্য সং, বলছি। You are the theme for my dream, da 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 da. একদম হুবহু নকল। সে ওই গানটাকে নিয়েছে আর সেটা রিভিউতে লেখা হয় ভেরি ওয়েল অ্যাডাপ্টেড। হোয়াই স্যার? হোয়াই মি চুরি অ্যান্ড হোয়াই দ্যাট অ্যাডাপ্টেশন? হোয়াই দ্য ডিসক্রিমিনেশন? হোয়াই ডু ইউ হেট মি? হোয়াট অ্যাবাউট মাই অরিজিনাল ওয়ার্ক? আক্স দেখুন, ফিলহাল দেখুন, ফিজা দেখুন, অশোকা দেখুন, বর্ডার দেখুন, রিফিউজি দেখুন, এলওসি কার্গিল দেখুন। এইসব সিনেমাগুলোর কথা কারণ মনেই নেই। মজা হচ্ছে নাকি? আর আনু মালিক একটা কিছু করলে, আরে এটা তো চুরি করেছে, আরে ছাড়ো ভাই, আই এম অ্যান অ্যাচিভার, আমার জন্য হাততালি হয়ে যাক। আপনি শঙ্কর জয়কিশন সাহেবের গানের কথা বললেন, আপনি আর.ডি. বর্মন সাহেবের গানের কথা বললেন, এবার আমি না হয় আপনার গানের কথা বলি। আচ্ছা, আমার গানগুলো আসছে, তাহলে সবাই শুনে নিন কোথা থেকে কি কি নিয়েছি। ফিল্ম মার্ডার, মল্লিকা শেরাওয়াত, এই সিনেমায় আমরা দেখলাম ভিগে হোঁট তেরে। এই গানটা একজন পাকিস্তানি গায়ক আছেন নজম সিরাজ, ওনার গাওয়া একটা গান মেনু তেরে নাল, সেটার হুবহু কপি। আমি বলছি স্যার, আমি তো আপনার মতো গেয়ে শোনাতে পারবো না, কিন্তু তাও আমি গাইছি না হয়। भीगे होंठ तेरे এই গানটার কথা হচ্ছে, ব্যাস শোনাচ্ছি একটু পরে। এই যে গানটা আমার প্রডিউসার মুকেশ ভট্ট এবং মহেশ ভট্ট সাহেব, যাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। এবার আপনি আমায় জিজ্ঞেস করতে পারেন যে কেন শ্রদ্ধা করি। আমি জীবনে যে জায়গায় দাঁড়িয়েছি তার পেছনে ওনাদের অনেক অনেক বড় অবদান রয়েছে। ওই ফিল্মের গানগুলো, ফর এক্সাম্পল, दिल को हजार बार रोका 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 এটা আনু মালিকের গান। আপনারা এটা নিয়ে কথা বলছেন না, আপনারা ভেঙে হুট নিয়ে বলছেন। এনারাই আমায় বলেছিলেন, আমি জিজ্ঞেস করলাম কি করতে হবে বলুন। আনু, ইটস অ্যান আউটসোর্স সং, ইটস এ সুপারহিট সং, এটাকে তুমি অ্যারেঞ্জ করে দাও, রিক্রিয়েট করে দাও, আর এটাকে মডিফাই করে দাও। তো কথা হলো যে পরিশ্রম আমরা করেছি, মানে আপনি যদি আসল গানটা শোনেন, যেটা আমি করেছি তাতে আকাশ পাতাল তফাৎ রয়েছে। But I've done anything for Mukesh Bhatt, anything for Mahesh Bhatt. I can't say no to them. এটা জনসাধারণকে জানাতে চাই, জনতা আমাদের সবকিছু, আমরা তৈরি হই আপনাদের জন্য। যে যদি কোনো প্রডিউসার আমার জীবনে আপনার হাত ধরে সাহায্য করে থাকে, কোনো প্রডিউসার, ডিরেক্টর, কোনো অডিও কোম্পানি, আর যদি তারা কিছু চেয়ে বসে আপনার কাছে কোনো ফেভার, তাহলে আমরা না বলতে আচ্ছা, পারি ভট্ট না। সাহেব আপনাকে বললেন চুরি করতে, আপনি চুরি করলেন? একদমই নয়। ভট্ট সাহেব একবারও আমায় চুরি করতে বলেনি, উনি বলেছিলেন যে গানটা অ্যাডাপ্ট করে, ইটস এ গুড সং। ভট্ট সাহেব এটাও বলেছিলেন। আমি আপনাকে হ্যাঁ। আরো উদাহরণ Please, sir. দিচ্ছি। আমির খানের হিট ফিল্ম ছিল আকেলে হাম আকেলে তুম, সেটার গান ও আই লাভ ইউ ড্যাডি আসলে জিম রিভসের গাওয়া একটা জনপ্রিয় গান, বাট ইউ লাভ মি ড্যাডি। চলো একবার গিয়ে নাও, যদি কারোর গানটা পছন্দ হয় তাহলে একবার গিয়ে নাও, চলো। আমি আপনাকে বলছি, স্যার, দ্য প্রবলেম হিয়ার ইজ দে ডোন্ট লিসন। ওই শব্দগুলো নেওয়া হয়েছিল, নট দ্য টিউন। আমার গানটা কি ছিল? तू मेरा दिल, तू मेरी जान, ओ आई लव यू डैडी, तू मासूम, तू नादा, but I love you daddy. এটা একটা ইংরেজি ওয়ার্ড, বাট আই লাভ ইউ ড্যাডি। এটা কারোর সম্পত্তি নয় যে আই লাভ ইউ শুধু ওরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না।
এই লিস্টটা খুবই লম্বা আনু মালিক সাহেব। খালেদ মোহাম্মদের সিনেমা ফিজা, আজা মাহিয়া, খুবই হিট গান ছিল ওটা, মানুষের মনে গানটা গেঁথে গিয়েছিল। কিন্তু ব্রিটেনে থাকা বল্লী জগপাল বলেছেন এই কম্পোজিশন ওনার ছিল শারজা মনসুরের গান আজা সোনিয়া, সেটার একদম কার্বন কপি। বল্লী সাহেবকে আমি নমস্কার জানাই, আর সাজিয়া ম্যাডামকেও। ওনারা দুজনে খুব বড় শিল্পী। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার গানটা বাজান ওনাদের গানের পাশে, আর আপনি বুঝতে পারবেন যে ওনারা কতটা ভুল বলছেন। আজা মাহিয়া, আজা সোনিয়ে 1000 বার মানুষ গেয়েছেন, 1000 বার সোনিয়া বলেছেন, 1000 বার বলানো হয়েছে। তো আমি বললে এমন কি ভুল করলাম? হ্যাঁ, আমার গানটা শুরু কিভাবে হচ্ছে? धूप मलूं मैं तेरे हाथों में, आ सजदा करूं मैं तेरे हाथों में, ओ सुबह की मेहंदी छलक रही है, आजा आजा माहिया, ओ आजा माहिया, ओ आजा ব্যাস, এখন এই যে মুড়কি, এটা আমি কখন করেছিলাম? যখন আমার 20 বছর বয়স ছিল। এনাদের গান এখন এসেছে, কিন্তু আমার গানটা আমি করেছিলাম সুনি মাহিবেলের সময়। আমার বয়সটা তো একটু ভাবো, আমি কখন এটা 20 বছর আগে গানটা বানিয়েছিলাম। আরে ছাড়ুন না এসব কথা, বাদ দিন। আরও একটা উদাহরণ আছে আমার কাছে। আর একটু টেনশন আসছে আমার দিকে, এই শেষ হবে না কখনো। লিস্ট কিন্তু বেশ লম্বা। মাধুরী দীক্ষিতের একটা সিনেমা ছিল ইয়ারানা, সেটার জন্য আপনি গান বানিয়েছিলেন মেরা পিয়া ঘর আয়া। একদম ঠিক স্যার। নুসরাত ফতেহ আলী খান সাহেবের খুবই জনপ্রিয় হিট গান ওটা, মেরা পিয়া ঘর আয়া ও লালনি। আপনি লালনির জায়গায় রামজি লাগিয়ে দিয়েছেন, এটাই শুধু স্যার, তফাৎ। এই গানটা আমার খুব পছন্দের। আমি নুসরাত ফতেহ আলী সাহেবকে নমস্কার জানাই। ভগবান তার আত্মাকে শান্তি দিক, তার আত্মার সদ্গতি হোক। এই গানটা আমার খুব পছন্দের। আর আমি আপনাকে এটা বলতে চাই, নুসরাত সাহেবের সাথে আমার দেখা হয়েছিল যখন আমার প্রডিউসার দেখা করেছিলেন, আর ওনাকে এই গানটা শোনানো হয়েছিল। আর আমি গানটার অন্তরা পাল্টে দিয়েছিলাম, বলেছিলাম স্যার একটা শুরুর দিকে লাইন আমার খুব পছন্দ হয়েছে, সেটা আমি নিয়েছিলাম। উনি বলেন তুমি তো পুরো লাইনটাই চেঞ্জ করে দিয়েছো গানটার। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দেয়ার ওয়াজ আ হুবহু কপি। ওটার ফার্স্ট মিউজিক ইন্ট্রোডাকশন, মিউজিক সেকেন্ড মিউজিক, থার্ড মিউজিক, অন্তরা সবকিছুই চেঞ্জ করে দিয়েছিলাম। তো আমি এর আগেও যা বলেছি যে আমাদের যদি SJ বা পঞ্চম দা বা অনেক যেমন আজকের মিউজিক ডিরেক্টর আছেন যারা ইন্ডোনেশিয়ান মিউজিক নেন, কখনো ক্যারোনিশের অ্যালবামে নিয়ে নেন, যারা এত গান নিয়ে নেন, হয়তো তারা বাধ্য ছিলেন বা হয়তো কোনো স্টার তাদেরকে বলেছিল, যদি স্টার না বলে থাকে তাহলে প্রডিউসার বলেছিল, না বলে থাকুক কোনো অভিনেতা, তাও যদি না হয় কোনো ডিস্ট্রিবিউটর বলে দিয়েছিল। কিন্তু দ্য বটম লাইন ইজ নো ওয়ান ওয়ান্টস টু প্লাগিয়ারাইজ। দ্য বটম লাইন ইজ নো ওয়ান ওয়ান্টস টু কপি। বটম লাইন ইজ ইউ নিড আ মেকার লাইক জেপি দত্তা। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি একটা লিস্টের কথা বলছেন, বর্ডারের গানগুলো শুনুন, কোনো গান চুরি ফুরি নয়, প্রত্যেকটা গানই অরিজিনাল। কারণ জেপি দত্তা বলেছিলেন যে আমি তোমার উপরে বিশ্বাস করি। রেফিউজির গান শুনুন, যেটার জন্য ফিল্মফেয়ার না ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ওই গানটা ছিল ऐसा लगता है, খুবই জনপ্রিয় হয়েছিল। আপনি একবার নজর দিন অশোকার দিকে, একবার নজর দিন অক্সের দিকে, প্রতিটা অরিজিনাল। দ্য রিজন ইজ ওয়েন ইউ হ্যাভ আ মেকার লাইক রাজেশ মেহরা, জেপি দত্তা, মনসুর খান, আর ওনারা বলেন যে ফারাহ খানের যে সিনেমাটা আমি করেছিলাম मैं हूं ना, ওটার একটা গান ছিল দেখুন, যেটার জন্য আমায় ফিল্মফেয়ার দেওয়া হয়েছিল। ওটাতে একটাও গান আপনি সোর্স পাবেন না। কেন? বিকজ দে বিলিভ ইন ইউ, দে ডোন্ট কাম উইথ এনি সিডিজ, দে ডোন্ট কাম উইথ, মানে ওরা এটা বলেন না যে কারণ ওটা আমার উপরে বিশ্বাস করেন যে আপনি করতে পারবেন। বলতে চাইছি যে যদি কেউ কখনো সোর্স নিয়ে চলে আসে, তখন আমি ভাবি যে ঠিক আছে, আমায় বাধ্য করা হচ্ছে, পরিস্থিতিটাই এমন, আমার সাথে আপনার সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু আমি অরিজিনাল কাজ করি, আমাকে দিয়ে কাজ করান, আর যখনই আমি অরিজিনাল কাজ করেছি মানুষ সেটা পছন্দ করেছেন। দ্যাটস দ্য ট্রুথ। Clap for that. অনুজি, আপনার কথা শুনে এই বিষয়টা বিশ্বাস হয় যে আপনি সত্যি অনেক অরিজিনাল কাজ করেছেন, কিন্তু আপনার এই যে গানগুলো অ্যাডপ্ট করা হয়েছে সেগুলি বেশি চর্চায় থাকে সব সময়। স্যার, ইউ আর রাইট। 10,000 গানের মধ্যে যদি আমি 5টা গান মানে অ্যাডাপ্ট করে থাকি, তাহলে সেগুলো নিয়ে চর্চা বেশি হয়। আর 9,000 গান যেটা আমার অরিজিনাল, সেগুলোকে নিয়ে কেউ কোনো কথা বলেন, এটা আমি বুঝতে পারি না। এটা বোধহয় আমার ঠিকুজিতেই লেখা আছে। জনতার কথা শুনে আর হাততালি শুনে এটা অন্তত গ্র্যান্ড করে দেওয়া যেতে পারে যে আপনি কপি ক্যাট নন, নতুন কিছু বানান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম। অন্য কারুর নাম এত হেডলাইন্সে আসে না, শুধু আপনি এই বিষয়তে মিডিয়ায় ছড়িয়ে থাকেন একেবারে যে আপনি গান চুরি করেছেন। তো আপনার সাথে, শুধু আপনার সাথে এটা কেন হয়? মিডিয়া কেন আপনার পেছনে পড়ে থাকে? এই জন্যই আমি জনতার আদালতে এখানে রজত সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাকে এখানে ডেকেছেন। আমি এখানে এসেছি এই বিষয়টা পরিষ্কার করতে। এটা কেন আমার সাথে হয়? আমি যখন জনতার আদালতে এসেছি, এই কথাটা ভেবে আনন্দ হচ্ছে যখন রজত সাহেব বলেছেন যে অভিযোগটা ঠিক নয়, এটা সরে যাচ্ছে আমার উপর থেকে। ইউ আর নট আ কপিকেট, ইউ আর অ্যান অরিজিনাল কম্পোজার। আমি এখান থেকে রেজাল্ট পেয়ে গেছি। উনি সৎ, কড়া প্রকৃতির, উনি এই কথাটা বলছেন, তাহলে আপনাদের এটা বলা উচিত। আপকে আদালতে অভিযোগ আর প্রশ্নের বিষয়টা চলতে থাকবে, আর আমার কাছে অভিযোগের একটা লম্বা ফিরিস্তি রয়েছে। অপেক্ষা করা যাক একটা ব্রেকের পর, আর ব্রেকের পরে আন্নু মালিকের ওপর জনতার মামলা চলবে।
আপকি আদালতে আজ প্রশ্ন আর অভিযোগের ঘেরাটোপের মধ্যে রয়েছেন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর আন্নু মালিক। আপকি আদালতে পরবর্তী অভিযোগ আন্নু মালিকের ওপর। আপকি আদালতে মিউজিক ডিরেক্টর অনু মালিকের ওপর অভিযোগ হচ্ছে যে উনি সবার সাথেই ঝগড়া করে ফেলেন। আজ তো বেশ সাদামাটা মেজাজে এখানে বসে আছেন, কিন্তু এটা শোনা যায় যে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলাবলি করে যে যারা আপনার কথা মানে না তাদের সাথে আপনি ঝগড়া করেন। যেমন ধরুন উদিত নারায়ণের মতো সিঙ্গারকে অনেকগুলো গান উনি আপনার সাথে গেয়েছেন। দিওয়ানা কারগে সিনেমার রেকর্ডিং এর সময় আপনি ওনাকে বাইরে বার করে দিয়েছিলেন। উদিত বাবু একজন অসাধারণ এবং খুবই ভালো শিল্পী এবং খুব ভালো একজন গায়ক, এবং আমি ওনার গলার আওয়াজ এবং ওনার কাজকে শ্রদ্ধা জানাই। এটা তো আমি বলে দিলাম, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই যে একটা জিনিস আমার খুব বিরক্ত করে। সেই দিন সেই ঘটনায় ঘটেছিল, সেদিন রেকর্ডিংয়ের সময় দুপুর ৩টে ছিল। ওনার ফোন দেখুন, মানে তারপরে আসে যে আমি এক্ষুনি এসে পৌঁছচ্ছি, এক্ষুনি এসে যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাবো। ৩টে, ৩:৩০, ৪, ৫, ৬, ৭, ৮। প্রথমত আমি অপেক্ষা করে চলেছিলাম, আমার আর্টিস্ট পৌঁছয়নি, আর আমি চাইছিলাম যে গানটা তাড়াতাড়ি রেকর্ড হোক এবং ভালোভাবে হোক। এবার যত দেরি হতে থাকে, লেট নাইট রেকর্ডিংয়ে সবার খুব অসুবিধে হয়ে যায়। উনি যখন এলেন, উনি অজুহাত দিচ্ছিলেন যে আমি এখানে ছিলাম, ওখানে ছিলাম, ফেঁসে গেছিলাম। ওনার একটা জনপ্রিয় অজুহাত আছে যে খুবই অসাধারণ সেই অজুহাতটা। উনি বলেন যে আরে ভাই, আমার ওই টায়ার পাংচার হয়ে গেছিল। আর মজার কথা যেটা হলো, 2টো টায়ার নয়, 4টে টায়ারই পাংচার হয়ে গেছিল। আমি জিজ্ঞেস করলাম আর কি হয়েছিল, উনি বলেন স্টেপনিটাও পাংচার হয়ে গেছিল। জিজ্ঞেস করলাম স্টেপনি কি করে পাংচার হয়ে গেল? তো উনি যা বলেছিলেন আমি শুনেছিলাম, তারপর উনি গানটা শিখে নিয়ে চলে গেলেন মাইকের সামনে। এবার কি হয়, যখন আমি কাজ করি, ব্যাপারটা হলো আই ওয়ান্ট ইট রাইট, যে আরো ভালোভাবে গাও, মুখরাটা এভাবে করো, এটা এভাবে গাও। তখন উনি এমন একটা কথা বলে দিলেন যেটা আমার মনে লেগে গেছিল। তখন আমি বললাম যে আপনার যদি, এই কথাটা আমি বলবো না যেটা উনি বলেছিলেন, কিন্তু যদি আপনার এরকমই মানসিকতা থাকে কাজ করার, তাহলে একটা কাজ করুন, আপনি চলে যান, আমরা পরে রেকর্ডিং করে নেব, কোনো প্রয়োজন নেই। যদি আপনি গানটা মানে আমার গানটাকে গাইতে হবে না আপনাকে, আপনি চলে যান। নাও দ্যাট ইজ নট আ ফাইট বেসিক্যালি, বিকজ আই এম সো কনসার্নড অ্যাবাউট মাই ওয়ার্ক, যে গানটা ভালো হোক। এই সময় যদি আমার আর্টিস্ট সহযোগিতা না করে, আমি বললাম নো প্রবলেম, গো হ্যাঁ। আপনি উদিত নারায়ণকে বাইরে বার করে দিতে পারেন, আপনি হিমেশ রেশমিয়ার বিষয়ে অনেক কিছু বলতে পারেন, আপনি ভূষণ কুমারের সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করার কথা বলতে পারেন, কিন্তু যে মহিলারা আছেন তাদের সাথে কোনোদিন আপনার কোনো ঝগড়া হয়নি। আমি অবশ্যই বলবো যে আমি প্রেমিক বটে, তবে লম্পট নই। আমি মহিলাদের রেসপেক্ট করি। আমি প্রেমিক বটে, তবে লম্পট নই। আর আমি এটাও বলতে চাইবো, अपन बोला वो मेरी लैला और वही बोली झूठ बोलता है साला। अपन जब भी सच्ची बोल रहा है, उसको झूठ क्या को लगता है? ये उसका स्टाइल होएगा, होठों पे ना दिल में हाँ होएगा। এটাই আমার জীবন। আর যদি আরেকটা গান এই সময় এই প্রশ্নের উত্তরে আমায় গাইতে হয়, गोरी 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 कभी कभी कहीं कहीं चोरी चोरी छुप छुप के तुम मिला करो, प्यारी प्यारी बातें बातें किया करो, पर यूं ना मिलना किसी से कभी हमारे सिवा। गोरी 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 कभी कभी कहीं कहीं चोरी चोरी। ইন শর্ট, আই রেসপেক্ট ওমেন, আই গেট ইন্সপায়ার্ড বাই ওমেন। কারণ একটা বাচ্চার হাসি ও ইন্সপিরেশন দেয়, আর আমি এখানে মিউজিক বানাই। তা একটা ফাঁকা দেওয়াল দেখে তো গান বানাতে পারবো না। যদি কোনো সুন্দর চেহারা আপনাকে ইন্সপায়ার করে, দেন দেয়ার ইজ নো হার্ম, অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট ক্রস দ্য ডিমার্কেশন লাইন, অ্যান্ড আই ডোন্ট। আই বিলিভ আমি যেমন ভেতরে, আমি সেরকমই বাইরে। I am a man who love and respect women to the fullest. I have got 3 ladies in my home, my wife, my 2 daughters, Anmol, Ada, and to me. আমি মহিলাদের শ্রদ্ধা এবং প্রণাম করি, and I always respect them like my mother or my sister. Nothing else. That's it. I just get inspired for my work. আমি তো যদি এই ইন্সপিরেশন ভুল হয়, I am sorry. I don't buy this at all. আন্নুজি, আমি তো শুধু এটাই খেয়াল রাখছিলাম যে মেয়েদের কথা উঠতে আপনার চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল আর গান আপনার হৃদয় থেকে বেরিয়ে আসছিল। স্যার, অবশ্যই আপনি ঠিক বলছেন, কারণ এই যে ইন্সপিরেশন আমি পাই, আমি একজন মহিলার হাসি বা সেই মহিলার সৌন্দর্য আপনাকে যদি ইন্সপায়ার করে থাকে, তাহলে তাতে খারাপের কিছু আন্নুজি, আপনার মিউজিক নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, অনেক অভিযোগ আন্নু মালিকের ওপর বাকি আছে। আপকি আদালতে জনতার মামলার আরো একটা অংশ আমরা আনতে চলেছি একটা ব্রেকের পর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ মিউজিক ডিরেক্টর আন্নু মালিকের ওপর। আপকি আদালতে মিউজিক ডিরেক্টর অনু মালিকের ওপর অভিযোগ হলো যে উনি হলেন খুবই অহংকারী। আন্নুজি, এটা কি সত্যি আপনি যত উন্নতি করতে থাকলেন, যত পপুলার হতে থাকলেন, যত লোকেরা আপনাকে বেশি ফিল্ম দিতে থাকলো, ততই আপনি অ্যারোগেন্ট হয়ে গেলেন? আমাদের এই ইন্ডাস্ট্রিটা হয় সেটা হলো
ফ্রাইডে থেকে ফ্রাইডে টু ফ্রাইডের মানেটা কি, যে ফ্রাইডেতে যদি ফিল্ম হিট হয় তাহলে সবাই বলে, ও আনু উই লাভ ইউ, উই কান্ট লিভ উইদাউট ইউ, ইউ আর দ্য বেস্ট। কোনো ফ্রাইডেতে যদি সিনেমা এদিক ওদিক হয়ে যায়, সব গেল। তখন ঘটনাটা এই হলো যে যখন আমি বুঝতে পারলাম যে এটা ইন্ডাস্ট্রি এবং এটি খুবই প্র্যাকটিক্যাল, তখন আমাকেও প্র্যাকটিক্যাল হতে হবে। আই স্টার্টেড বিং অ্যালোভ। বেশি পার্টিতে যাই না, আমি বেশি মানুষের সাথে মিশতে চাই না। আমি চাই প্রডিউসাররা আমায় অ্যাপ্রোচ করুক, আমি তাদের অ্যাপ্রোচ করি, কাজ নিয়ে আলোচনা হোক, কথাবার্তা হোক। অ্যান্ড আই ডোন্ট ড্রিঙ্ক, আই ডোন্ট স্মোক, আই ডোন্ট টাচ ওয়াইন, আই ডোন্ট টাচ শ্যাম্পেন। কখনো কখনো একটু পান খাই বটে, সাদা পান, তাও আবার উইদাউট টোবাকো, যদি ভালো কিছু খাবার খাই তাহলে। এছাড়া আমার এটাও মনে হয় যে আমি পার্টিতে গিয়ে করবোটা কি, সে একই কথা। আমি চাই ক্রিয়েটিভ কথাবার্তা হোক। তো ওদের মনে হয় যে আরে ভাই এ তো খুব অহংকারী হয়ে গেছে, এ তো দেখাই করতে চায় না, কথাই বলে না, হি হ্যাজ গট আ লট অফ অ্যাটিটিউড। আপনার যে ড্রেসিং সেন্স রয়েছে, লোকেরা মনে করে যে মিউজিক ডিরেক্টর শুড ড্রেস আপ ইন আ সার্টেন ম্যানার। আমি যখন এসেছিলাম তখন আমি টুপি পরতাম, আমার চুলে বিডস, মানে টুপি। একদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, তখন আমার স্ত্রী এসে কাঁচি দিয়েই আমার বিডস কেটে দিয়েছিল, বলেছিল যথেষ্ট হয়েছে, ইউ হ্যাভ গট 2 daughters অ্যান্ড ইউ নো ইউ বিকাম সিটেড অ্যান্ড কাম। তাই আজকাল আমি সুইট করে ঘুরে বেড়াই। কিন্তু যখন আপনি আপনার কাজ নিয়ে কথা বলেন, তখন আপনি বলেন যে শাহরুখ খান আমার জন্য হিট হয়েছে কালি কালি আঁখের জন্যে, উর্মিলা আমার জন্য হিট হয়েছে ছম্মা ছম্মার জন্যে, শিল্পা হিট হয়েছে আমার জন্যে চুরালিয়ার জন্যে, আর করিশ্মা হিট হয়েছে আমার জন্যে সেক্সি সেক্সি লোক মুঝে গানটার জন্যে। এটা খুব ভালো কথা। চলুন অ্যাকনলেজ তো করা হচ্ছে যে আমার এই গানগুলো সব সুপারহিট। ভেরি গুড। এবার আমি এটা বলতে চাই যে কখনো কখনো হয়তো আমি যে কথাগুলো বলি সেগুলোর ইন্টারপ্রিটেশন ভুল হয়ে যায়। আমি বলেছিলাম যে এভরি গ্রেট গুড কম্পোজার নিডস আ ভেরি গুড স্টার। যদি শাহরুখ খান বাজিগার করে হিট হয়ে থাকেন তাহলে আমারও ভাগ্য ভালো যে উনি শাহরুখ খান ছিলেন। উনি না হলে গান এত হিটও হতো না। আই অ্যাডমায়ার শাহরুখ খান ভেরি মাচ। ঠিক সেভাবেই উর্মিলা মাতোন্ডকরের ক্ষেত্রেও আই জাস্ট সেড দ্যাট উর্মিলা ইজ নোন অ্যাজ দ্য ছাম্মা ছাম্মা গার্ল। ছাম্মা ছাম্মা গানটা খুব জনপ্রিয় হয়েছিল, মানে গোটা পৃথিবীতে এই গানটা ছড়িয়ে পড়েছিল। তাই যদি সুস্মিতা সেনকে বলা হয় দ্যাট শি ইজ দ্য মস্ত মহল গার্ল, আর যদি করিশ্মাকে সেক্সি সেক্সি গার্ল বলা হয়, বা শিল্পা শেট্টিকে চুরা কে দিল মেরা বলা হয়, আই সেড অ্যাকনলেজ মাই কন্ট্রিবিউশন অ্যাজ আ কম্পোজার, যিনি এই গানগুলো বানিয়েছিলেন। আমি একবার বলিনি যে আমার জন্য আমি ওদেরকে দাঁড় করে দিয়েছি, মানে ওনারা নিজেদের ক্ষমতায় দাঁড়িয়েছেন। উই অল হ্যাভ মেড ইচ আদার্স লাইফ। ফিল্ম মেকিং ইজ অল অ্যাবাউট টিম ওয়ার্ক। উইদাউট টিম নাথিং হ্যাপেন্স। আসুন পাবলিককে জিজ্ঞেস করি এনারা আপনার কাছে কি প্রশ্ন করতে চান। ইয়া ফাইনাল রাউন্ড ওখানে শেষ রোতে। স্যার, আপনার আজ পর্যন্ত যে গানটা সবচেয়ে পছন্দ, মানে যেটা আপনি সত্যি পছন্দ করেন, ওটার কিছু লাইন একটু গিয়ে শোনান। আমি লাইনগুলো আমি আপনাদের বলছি যে আমার সবথেকে পছন্দের গান কোনগুলো। सर इजाजत है प्लीज। किसका है ये तुमको इंतजार मैं हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना। ओ किसका है ये तुमको इंतजार मैं हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना। खामोश क्यों हो, जो भी कहना है कहो, तुमको मिलेगा उतना प्यार मैं हूं ना। किसका है ये तुमको इंतजार मैं हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना। আরেকটা গান আছে যেটা আমার খুব পছন্দের। वो ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, देखा जो तुमको जानन हुआ है बुरा हाल। हाय हाय ये काली काली आंखें, ये गोरे गोरे गाल। বা ধরে নিন, संदेशे आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे। तुम बिन ये घर सुना है। আর আমি একজন দেশপ্রেমিক। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ফ্যামিলি, আই লাভ দ্য নেভি, আই লাভ দ্য এয়ারফোর্স অ্যান্ড আই লাভ ইন্ডিয়া। সো আই উড সিং, कसम ली है हमने कसम ना तोड़ेंगे, वी लव यू ओ इंडिया, तुझे ना छोड़ेंगे। जा कसम जाने जा, प्यार है तुमसे ना, तू ही बता देना,
कैसे छोड़ेंगे। আর এছাড়াও আমার অন্য পছন্দের গান যেগুলো রয়েছে সেগুলো হলো উমরাও জান, अजनबी গানটা শুনবেন। शहर है अजनबी, शाम है जिंदगी अजनबी, क्या तेरा नाम है। This is very well worded by Gulzar Saab and I love this song. That's it. অনুজি, আমরা জনতার তরফ থেকে অনেক অভিযোগ এনেছি, আপনি তার উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব আর ব্রেকের পর ফিরে এসে শুনে নেব আপকি আদালতে আজকের জাজ উমা শর্মার রায়। আপকি আদালতে আজ আমরা আন্নু মালিকের থেকে উত্তর চেয়েছিলাম ওনার মিউজিকের বিষয়ে, আমরা প্রশ্ন করেছিলাম ওনার কপিক্যাট হওয়ার বিষয়ে, আন্নু মালিককে প্রশ্ন করেছি ওনার অ্যারোগেন্সের বিষয়ে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার প্রতিনিয়ত হওয়া ঝগড়ার বিষয়ে। এখন সময় হয়েছে আপকি আদালতে আজকের জাজ খুবই ফেমাস ডান্সার উমা শর্মার রায়দানের। আমি আজ পর্যন্ত আপনার যতগুলো গান শুনেছি তাতে আমি শুধুমাত্র পাশ্চাত্য শৈলী দেখতে পাই। আপনারা হয়তো ভুলে গেছেন যে এস.ডি. বর্মন, নওশাদ, অনিল বিশ্বাস, মদন মোহন, যেমন আপনি বললেন, আর আর.ডি. বর্মন, এনাদের সবার তৈরি গান এতটাই হিট ছিল যে আজও যদি গানগুলো বাজে তাহলে লোকেরা গুনগুন করে, যেখানে শব্দ খুবই শ্রুতিমধুর ছিল, শুনতে, গাইতে, নাচতে মন চাইত। সেই আকর্ষণটা আজ কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। আর আমার মনে হয় যে আপনি নিরপরাধ এই কারণে যে আপনার তৈরি করা গানগুলো হিট হতে থাকছে, আপনি পরিশ্রম করছেন, এগিয়ে চলেছেন, কিন্তু এই উপদেশ আমি আপনাকে দিতে চাইব যে প্রচেষ্টা চালু থাকুক। আমাদের পুরনো যত বড় বড় মিউজিক ডিরেক্টর যারা ছিলেন, গান কেন এত হিট হতো তার উপরে আপনি একটু রিসার্চ করুন আর সেই পথেই হাঁটার চেষ্টা করুন। আর আশা করছি যে সব মিউজিক ডিরেক্টরসরা এই উপদেশটাকে বুঝবেন, আপন করবেন এবং কাজে লাগাবেন। অবশ্যই মাননীয়া জজ মহাশয়া, আর আমি প্রচেষ্টা করেছি, ওমরাও জানে, আর আমি এরপরেও করতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে আন্নু মালিক সাহেব নিজের গান দ্বারা আনন্দ দিতে থাকবেন, জনতার মন জিততে থাকবেন, আপকি আদালতে আজকের বিচার প্রক্রিয়া আমরা এখানেই শেষ করছি। সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে এক নতুন ব্যক্তির সাথে, এক নতুন মামলা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।